এই যে বর্তমান সরকারের আওয়ামী লীগের সাথে সম্পর্ক কার না ছিল তলে, তলে বলেন তো? আওয়ামী লীগ যদি এই কথা বলে দেয় এখন, আপনি এই মন্ত্রী পরিষদের অনেক লোকের আপনার যাকে বলা হয় আ ব ব ইজ্জত থাকবে না। এই যে আমরা বলি রয়ের কথা, মোসাদের কথা, রয়ের টাকা নেয় নাই, মোসাদের টাকা নেয়নি। এরকম কয়জন লোক ওরা যদি বলে দেয় এই কথাগুলো অনেকে সর্বনাশ হয়ে যাবে। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইসে উনি বা উনার কোনো মন্ত্রণালয় বা উনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি। যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। আহ, যে চুক্তিটি হলো এবং তার বাস্তবায়ন শুরু হয়েছে, এটি আমাদের কতদূর নিয়ে যাবে? মানে প্রকৃতি যদি আমরা হিসাব নাও করি, যদি রাজনীতির ভাষায় কথা বলি, তাহলে সেই রাজনীতির থিওরি কি বলে? রাজনীতিতে আমরা অন্তত আরো 20 ইয়ার্স একটা 20 বছরের একটা ফাঁদের মধ্যে আমরা পড়লাম। এখনো এভরিথিং ইজ আনসেটেলড, সবকিছু আনসেটেলড এবং সমঝোতা অনুযায়ী সবকিছু চলছে। মুক্ত গণমাধ্যমে কিছু বলার আছে আপনার? এখন বাংলাদেশের গণমাধ্যমের একটা বিরাট অংশ বিশ্ব বেহায়া হয়ে গেছে। বিশ্ব গণমাধ্যম দিবসে বিশ্ব ব্যয় হয়ে গেছে। প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং অবশ্যই কলামিস্ট গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতে যে বিষয়টি আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই। আহ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্ত দিনে আমাদের প্রধানমন্ত্রী তিনি একটি মন্তব্য করেছেন যে জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে ছুটলে সাময়িক বাহবা মিললেও দীর্ঘমেয়াদে দেশ ক্ষতিগ্রস্ত হয়। আমার প্রধানমন্ত্রীর চেয়ার আমাকে বলে আমি সবসময় পপুলার বা জনপ্রিয় কথা বলতে পারি না। এই চেয়ার বলে জনপ্রিয় সিদ্ধান্ত নয়, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বেশ ভালো কথা যে রাজদণ্ড যার হাতে থাকে তাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেগুলো সস্তা জনপ্রিয়তা পাওয়া যায় না। সব ঠিক আছে, কিন্তু এই যে যে কথিত মার্কিন চুক্তি, বাণিজ্য চুক্তি, সেই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া আমরা দেখলাম শুরুতে 14টি কেনার মাধ্যমে, চুক্তির মাধ্যমে। এটা এটা কি আসলে সঠিক সিদ্ধান্ত? প্রধানমন্ত্রী যা বলেছেন তার সেই কথার সঙ্গে আমরা এগুলো মেলাতে পারি কিনা? প্রথমত হলো যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন ওটাই আমার কাছে মনে হচ্ছে হাততালি পাওয়ার মতো কথা। হাততালি পাওয়ার জন্য মানুষ তাকে প্রশংসা করুক এ কথা তিনি বলেছেন। আদারওয়াইজ কথা ওখানে বলার দরকার নেই। ওটা যে গরম চেয়ার এটা বাংলাদেশের তেলাফোকাও জানে, ইস এন এভরিবডি। ইটস এ হট সিট, ভেরি ভেরি হট সিট। তো এই কথা তিনি বলেছেন, স্বীকার করেছেন যেন লোকজন আমরা তাকে বলি যে আহা হা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কত সুন্দর, কত সরল, কত সহজ। এটা দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে তিনি এই গত 60 দিনে একটাও কঠোর সিদ্ধান্ত নেননি যেটা তার সিআর তাকে বলেছে। সে যেভাবে বলেছেন যে সিআর তাকে বলেছে যে ডু ইট সামথিং, ভালো কিছু কাজ করুন যে কাজগুলোতে দেশের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, কিন্তু পপুলারিটি হবে না, লোকজন তালি দেবে না। উনি আসার পরে এরকম একটা সিঙ্গেল কাজ আমার দৃষ্টিতে পড়েনি। আমি তো আসলে এখন এই যে টকশো করা, তারপরে শেষে এই রাজনীতির বিশ্লেষণ করা, এটা আমার একটা ফুল পেশা। ফলে আমার চোখে যত পাওয়ার আছে, কানে যত শক্তি আছে, আমি সারাদিন শুধু খুঁজতে থাকি যে কোথায় সরকারের ভালো দিক আছে এবং রাজনীতিতে কি ঘটছে। তো সেই দিক থেকে আমার কাছে গত 60 ডেইসে উনি বা উনার কোনো মন্ত্রণালয় বা উনার কোনো কাছের আপনজন প্রিয় মানুষ পপুলার নয়, আনপপুলার কিন্তু দেশের জন্য কল্যাণকর এরকম একটা সিঙ্গেল সিদ্ধান্ত গ্রহণ করেনি। এমনকি একটা মোমবাতিও জ্বালাতে পারেনি। যে মোমবাতিটা জ্বালালে লোকজন মন্দ বলবে কিন্তু উপকার হবে। বরং উনি প্রাণত চেষ্টা করেছেন বা উনার খাল কাটা হচ্ছে তো, খাল কাটা হচ্ছে তো। হ্যাঁ, ওটাই বলছি। এখন এই যে খাল কাটা যেটা হচ্ছে, আপনার কাটাকাটির যে জিনিসটা হলো আপনার এখন 1979 সনের যে বাস্তবতা খাল কাটার, এটার কোনো বাস্তবতা নেই। বরং এই খাল কাটা নিয়ে মানে যে জিনিসটা 79 সনে মানুষ কল্পনাও করেনি, আজকে দেখলাম টেলিভিশনে মানে সামাজিক মাধ্যমে যে ওই অনেকগুলো যারা মাটি ব্যবসায়ী তারা এই প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে পুঁজি করে এই গ্রামের মানুষদের যার যার ভিটে বাড়ি আছে সেই ভিটে বাড়ির মধ্যে দিয়ে খাল কাটার কথা বলে মাটি কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটাতে বিক্রি করে দিচ্ছে। লোকজন গালাগালি করে সে অস্থির করে ফেলছে। সো ইটস নট এ ফেয়ার। এটা জিনিসগুলো আমি এখন প্রথম দিন থেকে বলছি যে বিএনপি সরকারকে এই খাল কাটা কর্মসূচি ভালো ফলাফল দেবে না, বরং খারাপ ফলাফল দেবে।
এবং একই সঙ্গে যে বিভিন্ন কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছে, যা কিছু দিচ্ছে, এই বুদ্ধিও মানে আসলে কি আপনাকে বলি, মুক্তবাজার অর্থনীতিতে কোনো কার্ড নেই। কার্ড মানে কোনো একটা নিয়ন্ত্রিত কোনো বিষয়। আপনার সাপ্লাই যখন কম থাকে আর চাহিদা যখন বেশি থাকে তখন আপনি কার্ড সিস্টেম করেন। তো এই যে কার্ড দেওয়া নেওয়া, ইট মিনস আপনার কাছে পর্যাপ্ত গুডস নেই। এটা মুক্তবাজার অর্থনীতির পরিবর্তে এটা হলো সমাজতন্ত্রের কথাবার্তা। তাহলে আমাদের এই দেশটা কি সমাজতন্ত্রে এগুচ্ছে? প্রধানমন্ত্রী কি সমাজতন্ত্রে নিয়ে যাচ্ছেন? এই জিনিসগুলো নিয়ে আসলে উনার যারা লোকজন আছেন তাদেরকে আরো চিন্তা ভাবনা করতে হবে, গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। এটা ওনারা হয়তো মনে করেছেন যেটা তালি পাওয়া যাবে, পপুলার, কিন্তু এই জিনিসগুলো পপুলার না। এগুলো মানুষের কাছে তার যে ইমেজ, তার যে চিন্তা চেতনা, এটা আধুনিক না করে তাকে বরং সেই খালকাঠার জায়গাতে ৭৯ সনের মডেলে তাকে নিয়ে যাচ্ছে। জিয়া রহমান সাহেব যে কাজগুলো করেছেন তার যৌবনে, তার শুরুতে, তার অনেক কাজগুলো ওই সময়টাতে পপুলার হয়েছিল, কিন্তু এটা এখন এই সময়টাতে দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য বুমেরাং। আপনি বলছেন যে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা জনগণের স্বার্থে। কিন্তু এই যে চুক্তিটির কথা বলছিলাম, কথিত বাণিজ্য চুক্তি, কেন এই চুক্তি থেকে সরে আসা গেল না? কেন সেই ডক্টর ইউনূসের করা চুক্তি বাস্তবায়নের কাজটি এই সরকারের হাত দিয়ে শুরু হলো? কেন রুমিন ফারহানা, সংসদ সদস্য, যিনি পার্লামেন্টে এই প্রস্তাবটি আনতে চাইলেন বা আলোচনা করার প্রস্তাব দিলেন, তাকে থামিয়ে দেওয়া হলো? আহ, এর আচ্ছা, পেছনের পান্না, রহস্যটা আসলে কি? নানান ধরনের গুঞ্জন শোনা যাবে। আচ্ছা, এর পেছনে যে রহস্য হলো, আপনি বা অন্য যারা রহস্য খুঁজছেন তারা একটা ইলিউশনে ভুগছেন, মানে একটা স্বপ্নের জগতে ভুগছেন। হুম, হুম। আপনাদের কাছে কোনো বাস্তব, মানে যাকে বলা হয় বাস্তবতা, আপনারা অনুধাবন করতে পারছেন না। রুমিন ফারহানা এই কথা বলছেন বা আমি বলছি, এখন আমি যদি মন্ত্রী হতাম তাহলে আমি এই কথা বলতাম না আপনার সঙ্গে। রুমিন ফারহানা যদি সেই শারমিন পুতুলের মতো, ফারজানা শারমিন পুতুল, তার মতো যদি নমিনেশন পেতেন, মহিলা বিষয়ক মন্ত্রী হতেন, এই প্রস্তাব নিয়ে কোনো কথাবার্তা বলতেন না তিনি। এখন যেহেতু বিরোধী দলে আছে, তাকে এই কথা বলতেই হবে, যেন তিনি বলছেন। তা তুলেছে, কিন্তু আলোচনা হলো না কেন? আচ্ছা, আলোচনা হবে না, আপনি এটা আলোচনা কেন হবে বলেন তো? মানে আপনি একটা রিজন দেখেন আলোচনা হবে কেন। বিকজ এরকম একটা চুক্তি করা হবে, এটা খলিলুর রহমান সাহেব সরাসরি বলছেন। যে ইনুস সাহেবকে বিদায়ের আগে ইনুস সাহেবকে হয়তো চাপে ফেলা হয়েছিল যে আপনি এই চুক্তিটা করেন, আদারওয়াইজ আপনাকে সেফ এক্সিট দেওয়া হবে না। ইনুস সাহেব নির্বাচন দিয়েছেন যখন, যেই সময়তে লন্ডনে গিয়ে তিনি বৈঠক করেছেন তারেক রহমান সাহেবের সঙ্গে, তখনই তাকে আমেরিকা বাতিলের খাতায় ফেলে দিয়েছে, খরচের খাতায় ফেলে দিয়েছে। আদারওয়াইজ তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকে বসতেন না। এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্স হওয়ার দরকার, বিজ্ঞানী হওয়ার দরকার নাই। যে লোক স্বপ্ন দেখছে আমি 50 বছর ক্ষমতায় থাকবো, যে লোক স্বপ্ন দেখছে আমি আর একটা নোবেল পুরস্কার পাবো, তো সেই লোক লন্ডনে গিয়ে নাকে দস্তখত দিয়ে, সেই বিএনপির যে একজন মন্ত্রী আছেন এখন, যাকে বলা হয় এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যার উপর তারেক রহমান সাহেবের ছায়া, তিনি হলেন এখন এলজিআরডি প্রতিমন্ত্রী, যার কথায় সরকার চলছে এখন। তো তিনি তো বলে দিয়েছেন সংসদে যে ট্রফি দিয়ে আসা হয়েছে, তারেক রহমানের কাছে গিয়ে ট্রফি দেওয়া হয়েছে। ট্রফি মিন্স কি? আপনি বিজয়ী হয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, বিজয়ী হওয়ার পর আপনার হাতে যে ক্রেস্ট দেওয়া হয়, এটা কিন্তু আমরা ট্রফি বলি। তো যখন লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, ইট মিনস তারেক রহমান বিজয়ী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এই ট্রফিটা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার কাছে দিয়ে আসছেন, এর কারণ হলো এমনি এমনি দিয়ে আসেন, তাকে আমেরিকা খরচের খাতায় ফেলে দিয়েছে। বিকজ তিনি কোনো কাজ করতে পারছিলেন না। যেমন ডোনাল্ড ট্রাম্প, দুইজন লোক সম্পর্কে খরচের খাতায়, এই যেমন মাসাদো আপনার ভেনেজুয়েলাতে, তো যাকে তিনি, মাদুরোকে তিনি অ্যারেস্ট করলেন, ক্ষমতাচ্যুত করলেন মূলত মাসাদোকে ক্ষমতা দেওয়ার জন্য, কিন্তু আনার পরে তিনি দেখলেন যে মাসাদো উপযুক্ত না। এই শিক্ষাটা তিনি পেয়েছেন ইউনূসের কাছ থেকে। আদারওয়াইজ বাংলাদেশে ডক্টর ইউনূসকে নিয়ে আমেরিকা যে বাহাদুরি করেছে, যা কিছু করেছে, এখানে যে তার সবকিছু হারিয়েছে সে, এটা সে ভেনেজুয়েলাতে বোঝার পরে সে বলছে না, ওখানে মাসাদোকে দেওয়া যাবে না, হি ইজ নট এ পপুলার। সিমিলারলি সে আরেকটা কাজ করেছে, সেটা হলো এই যে ইরানের এই যুদ্ধের সময় তারা আরেকজন ডক্টর ইউনূস তাদের রেডি ছিল। একটা হলো ডক্টর ইউনূস রেডি ছিল, এবং ওখানেও তারা একজন মহিলাকে মানে নোবেল পুরস্কার দিয়েছিল। তো সেই নোবেল পুরস্কার এখন ইরানের কারাগারে আছে। আর রেজা শাহ পাহলবির ছেলে, ওনার নামও রেজা পাহলবি, সে আমেরিকাতে আছে। ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান ছিল এই দুজনকে ক্ষমতায় বসানো, কিন্তু এই বাংলাদেশের অভিজ্ঞতার কারণে সে বলছে যে না, রেজা পাহলবিকে ওখানে বসানো যাবে না, বিকজ হি ইজ নট ইন এ পজিশন অফ পপুলার। তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবকিছু লড়র ভড়র করে ফেলেছিল, এলোমেলো করে ফেলেছিল সব মানুষ। এই যে এখন আমেরিকার যে ক্ষতি হয়েছে বাংলাদেশে, ভারতকে যত মানুষ গালাগালি করে তার সে 100 গুণ গালাগালি করে আমেরিকাকে এখন বাংলাদেশে। আমেরিকার নাম নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে জুতো পিটা, ঝাড়ু পিটা খেতে হবে। তো এটা আমেরিকা বুঝতে পেরেছে, ইট ইজ এ মিস্টেক যে এরকম একটা বয়স্ক মানুষ
যে খালি হাসে আর খালি মিষ্টি মিষ্টি কথা বলে আর বানাই বানাই কথা বলে, এছাড়া এর কোনো যোগ্যতা নাই। হি ইজ এ মার্কেটিং ম্যান, কিন্তু কোনো বস্তুগত ফিজিক্স তার মধ্যে ফিজিক্স নেই, তার মধ্যে শুধু কেমিস্ট্রি আছে। তো শুধু কেমিস্ট্রি আছে কিন্তু ফিজিক্স নেই। তো সেই লোকটিকে বানানোর পরে যখন বুঝলো তখন তাকে চাপ দিল যে ভবিষ্যতে এখন তো আওয়ামী লীগের কাছে যেতে পারবে না, তারা জামাতকে নিয়ে চেষ্টা করলো, জামাতও দাঁড়াতে পারতেছে না, ফলে বিকল্পভাবে আমেরিকার পছন্দে বা আমেরিকার হুকুমে তাকে কিন্তু ট্রফিটা দিতে হয়েছে তারেক রহমান সাহেব। গেল এক। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেব যখন পলিটিক্যালি একটা সরকার আসবে, তার উপর নানা রকম পলিটিক্যাল যাকে বলে প্রেশার থাকবে। তো প্রেশার থাকার ফলে সে যদি এরকম একটা চুক্তি এখন তারেক রহমান সাহেব করতে চাইতেন, তিনি তো এটা পারতেন, আমরা হই হই রই রই করে উঠতাম চারিদিক থেকে। ফলে এই চুক্তিটি ইনুস সাহেবকে দিয়ে নির্বাচনের 3 দিন আগে করিয়ে নেওয়া হয়েছে। কেন করা হয়েছে? ইনুস সাহেবকে ভয় দেখানো হয়েছে যে তুমি যদি স্বাক্ষর চুক্তিটা না করো তোমাকে সেফ এক্সিট দেওয়া হবে না, তোমাকে কোনো কিছু, তুমি বাংলাদেশ থেকে চলে যেতে পারো না, ভয়ে সে চুক্তি করেছে। আর সেই চুক্তি জামাতের লোক ছিল, বিএনপির লোক ছিল, কারা কারা ছিল এটা ভবিষ্যতে বের হবে, এবং এই কথা খলিলুর রহমান সাহেব বলে দিয়েছে। ফলে এটা যে একটা ট্রফির নির্বাচন, এটা সমঝোতার নির্বাচন, সবাই যেটা আসছে, এবং এই চুক্তি করে তারপরে শেষে প্রত্যেকটা লোককে তার দ্বিতীয় ধাপে যেতে হয়েছে, ওনাকে সেভ এক্সিটে যেতে হয়েছে, একে দেশে আসতে হয়েছে, ওকে ক্ষমতা আসতে হয়েছে। এটা আপনি কেন প্রশ্ন করছেন? এটা তো সবাই বাংলাদেশের বুঝে। তো বোঝার পরে কেন সে এই চুক্তি নিয়ে আলোচনা করবে বলেন? আপনি এই চুক্তি যখন আপনি ই করবেন, সেই যে আপনি দেখেন না, এই যে একটা বিখ্যাত সিনেমা আছে, মানে বিখ্যাত যে ডিকটেটর ডিকটেটর দাদা ওয়াদিয়া, ওই যে একটা দেখবেন যে ডিকটেটর একটা সিনেমা হয়েছে, লিবিয়ার কর্নেল গাদ্দাফিকে নিয়ে বিখ্যাত একটা সিনেমা হয়েছে। তো তাকে যখন পরমাণুর কথা জিজ্ঞাসা করা, তখন সে কানে কানে শুনে না। হ্যাঁ, তাকে সে কানে শুনে না। সে বলে যে তুমি কি জিজ্ঞাসা করছো, আমি শুনতে পাই নাই। এরপর যখন সে অন্য প্রশ্ন করে তখন বলছে ইয়েস, আমি এখন শুনতে পারছি। এখন বিএনপিকে যদি আপনি চুক্তি নিয়ে কোনো প্রশ্ন করেন, বিএনপি শুনতেও পাবে না, দেখতেও পাবে না, উত্তরও দেবে না। এটা আমাদের বুঝে নিতে হবে আকার ইঙ্গিতে। এখন এটা যদি আপনি না বুঝেন, এই ম্যাথমেটিক্স না বুঝেন, তাহলে তো আপনি আগামীতে আপনার দুর্ভোগ আছে। এই হলো অবস্থা। ফলে বিএনপি নিয়ে পার্লামেন্টে আলোচনা অনেক করবে না। কম আমি বুঝি, এই জন্য আপনার কাছে জানার চেষ্টা করছিলাম। জি, তাহলে ওইটাই আপনি আমি বলছেন আপনাকে যে বুঝালাম যে ইউনূসকেই চাপ দিয়ে এই চুক্তি করিয়ে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকেই চাপ দিয়েই না, এই চুক্তি করিয়ে নেওয়া হয়েছে। ইউনুস চাপটা কে দিয়েছে? আমেরিকা চাপ দিয়েছে নাকি বিএনপি ক্ষমতা আসার আগেই চাপ দিয়েছে? মূল ব্যাপার হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে করা হয়েছে যে আগে তুমি এটা করো, এই কারণে করো যে তুমি যদি এটা না করো তোমাকে সেফ এক্সিট দেওয়া হবে না। এর কারণ হলো দেখুন, এখন এই চুক্তিটা করার কারণে কিয়ামত পর্যন্ত তাদের ইউনূস, পক্ষে কথা বলছেন আপনি, তাদের পক্ষে কথা বলছেন, মানে দেশীয় দেশীয় রাজনৈতিক দল, মানে আমি সরাসরি বলি বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে নাকি সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে এই চুক্তিটা করো সরাসরি নাহলে তোমাকে দেওয়া হবে না, এটা কাদের পক্ষে? আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে। মানে এটা, আচ্ছা। মানে আমি যে জানি নট লাইক দ্যাট, আমার যে পলিটিক্যাল ক্যালকুলেশন, আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে এই কারণে, আমেরিকার যারা ইন্টেলেকচুয়াল আছে তারা জানে যে একজন ডিক্টেটর যার কোনো কমিটমেন্ট নেই, তাকে দিয়ে এই চুক্তিটা যদি তার আমলে আমরা করাই ফেলি, যেটা বার্ডেন হয়ে যাবে পরবর্তী সরকারের জন্য, এটা তাদের জন্য নিরাপদ। আর যদি আমরা ডক্টর ইউনূসকে দিয়ে না করিয়ে পরবর্তী পলিটিক্যাল সরকার এটা চুক্তি করবে, আমরা সেই আশায় রাখি পরবর্তী পলিটিক্যাল সরকার এটা করতে পারবে না, দে ক্যানট ডু ইট, বিকজ পার্লামেন্ট থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে, সবকিছু হবে। তো যখন একটা খুব বার্নিং মুহূর্তে জামাতকেও তারা লোভ দেখাচ্ছে তোমরা ক্ষমতায় আসবে, যে ভাইবটা তোলা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে যে জামাত 100% ক্ষমতায় আসবে, ফলে জামাতকে ওই লোভ দেখে তারা বলছে তোমরা এই চুক্তিতে গ্রিন সিগন্যাল দাও। ফলে চুক্তি যখন এটা নিয়ে যখন সমঝোতা হয়েছে খলিলুর রহমানের কথা মতো, তখন বিএনপির লোকও ছিল, জামাতের লোকও ছিল। এই হলো বাস্তবতা। মানে তারা এগ্রি করেছে যে আমরা এই চুক্তি ক্ষমতায় আসলে আমরা বাস্তবায়ন করব। আর ইনুস সাহেবকে দিয়ে এই কাজটা করা হয়েছে, এবং ইনুস সাহেব কিন্তু বুঝতে পেরেছে এই চুক্তি যদি সে করে বিপদে পড়বে, এই জন্য সে শর্ত দিয়েছে জামাত এবং বিএনপিকে সেখানে আনার জন্য। আর ইনুস এটা করতে বাধ্য হয়েছে এই কারণে, ইনুস জানে যে সে যে জায়গাতে যদি চলে যায় আর সেফ এক্সিট যদি না দেয় তাহলে আমাকে জেলে যেতে হবে। তো তার চেয়ে বরং আমি এই চুক্তিটা 3 দিন আগে করে আমি আমার সেফ এক্সিট নেই। ফলে জিনিসগুলো তো সব মানে আমি দামি বা আমি এবং মামি, এই আমাদের মধ্যে যে একটা সমঝোতা, সে সমঝোতায় সবকিছু হয়েছে। তাহলে সেই জায়গা থেকে সবচেয়ে সেফ পাচ্ছেন ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ সদস্যরা। যেমন আন্তর্জাতিক জার্নাল যেটি সায়েন্সের যে প্রতিবেদনটি এলো বাংলাদেশের হামের বিষয়টি নিয়ে, শত শত শিশু মারা যাওয়ার বিষয়টিকে নিয়ে সরাসরি বলা হয়েছে এখানে যে ইউনিসেফের পক্ষ থেকে, জাতিসংঘের ইউনিসেফের পক্ষ থেকে তুমুল আপত্তি ছিল যাতে এই ধরনের প্রক্রিয়া গ্রহণ না করা হয়, মানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে টিকা, যেটি গ্যাভি বা অন্যান্য দেশের যে জোট এবং সরকারের মাধ্যমে যেটি আনা হতো যেন ওই প্রক্রিয়া রাখা হয়, সেটি শুনল না ডক্টর ইউনূস। একেবারে স্পেসিফিক্যালি এসেছে এবং
এই যে শত শত শিশু মৃত্যু তার জন্য দায়ী করা হয়েছে নূরজাহান বেগম এবং ডক্টর ইউনূসকে। এবং আরো তো অসংখ্য অভিযোগ আছে উপদেষ্টাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাহলে ওই সব সেফ এক্সিটের জায়গা থেকে। সমতলের আমাদের দেশে এ যাবৎ চারটে সেফ এক্সিট হয়েছে। চারটা সেফ এক্সিট হয়েছে। প্রথম সেফ এক্সিট হলো ৭৫ 15 আগস্টে যারা অপকর্ম ঘটেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, তাদেরকে সেফ এক্সিট দিয়েছে পরবর্তী সরকার। দ্বিতীয়ত হলো যে আহ, আহ, সত্যিকার অর্থে যে এরশাদের পতনের পরে জাতীয় পার্টিকে সেফ এক্সিট দেওয়ার চুক্তি হয়েছিল, যেটা বেগম জিয়া রাখে নাই। না রাখার কারণে কিন্তু তাকে ৯৬ সনে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। দিস দ্য রিয়ালিটি। এরপরে হলো সেফ এক্সিট 111 যখন হলো, 111 যারা কুশীলভ তাদেরকে সেফ এক্সিট এর ব্যাপারে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগ তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। তো এইভাবে আমাদের যে কয়বারই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, যারা পিছন থেকে এগুলো চালিয়েছে তারা সবসময় এই সেফ এক্সিটটা কনফার্ম করেছে। এখন বিএনপিকে তারা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে চুক্তি হয়েছে, তাদের আমেরিকার সঙ্গে তাদের যে সমঝোতা হয়েছে, যেগুলো আমরা আন্দাজ করি, এই জিনিসগুলো তারা যদি পালন করে, তাহলে এই যে আমরা যত কিছু করছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকে মামলা হবে না, তার বিরুদ্ধে হামের ব্যাপারে কোনো রকম সরকারি পদক্ষেপ হবে না, তার কোনো মানে যারা যাকে বলা হয় উপদেষ্টা, তাদের উপদেষ্টা একটা পশম আমরা স্পর্শ করতে পারবো না। আপনি দেখেন এই যে প্রথম দিন ৪-৫ দিন তারা একটু চুপচাপ ছিল, এখন সেই উপদেষ্টারা, সেই বদি আলম সাহেবরা, আসিফ নজরুলরা, রেজওয়ানারা আরো উচ্চস্বরে কথা বলতেছে। তারা সরকারে থাকতে যেভাবে কথা বলতো, এখন তো তাদের সাথে আরো জোরে জোরে কথা বলছে। একমাত্র মানে বোধহয় ভয় পেয়েছে ওই যাকে বলা হয় দুজন, ফরিদা আপা আর হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত, এই দুজন একটু কথাবার্তা বলছে। বাকি যারা ওনার যে ক্লোজ লোক, আপনি তাদের মধ্যে অনুশোচনা, আতঙ্ক, ভয়, ভীতি কোনো কিছু না। আপনি দেখেন দিদারসে এই যে ওনার যে প্রেস সচিব শফিক ছিলেন, তিনি তো আগের মতো কথা বলছেন এবং আরো স্ট্রংলি কথা বলছেন। আসিফ নজরুল সে ডেইলি একটা স্ট্যাটাস দিচ্ছেন, তিনি এই সরকারে বলতেছেন যে মানে অ্যাজ ইট ইজ, যে এই সরকার এবং এই পার্লামেন্ট, একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট, এটা তাদের সৃষ্টি, এটা তাদের সৃষ্টি। এবং তারা বলছে আজ আক্তাররা যে কথা বলছে, নাহিদরা যে কথা বলছে, এটা বলার পরে তার মনে হচ্ছে যে এরকম একটা পার্লামেন্টের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। হোয়াট ডাজ ইট মিন? এখানে তো একটা সমঝোতা না হলে তো আসলে এই কথাগুলো নর্মালি বলার কথা না। যেখানে ১৭ বছর দেশ শাসন করার পরে আওয়ামী লীগের লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারো কোনো টু শব্দ নাই, সেখানে এরা এইভাবে কথাবার্তা বলছে। আপনাকে বুঝতে হবে যে বাতাস দক্ষিণ থেকে থেকে প্রবাহিত হচ্ছে না উত্তর দিক থেকে প্রবাহিত হচ্ছে, ফলে এখনো এভরিথিং ইজ আনসেটেলড, সবকিছু আনসেটেলড। এবং সমঝোতা অনুযায়ী সবকিছু চলছে। এখন এটা নির্ভর করে যে দেশের প্রকৃতির উপরে, আবহাওয়ার উপরে, তারপরে বিদেশিদের এই যে আন্তর্জাতিক যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের ইকোনমি যদি ফল না করে, দেশে যদি মেজর কোনো সমস্যা না হয়, তাহলে হয়তো বিকল্প কিছু ঘটবে না, সবকিছু সমঝোতা অনুযায়ী চলবে। আর যদি পুরো পরিস্থিতি, প্রকৃতিগতভাবে পরিস্থিতি যদি এলোমেলো হয়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন দেখবেন দুর্গন্ধ কিভাবে বের হয়। যে যার মতো করে গোপন কথা বলবে। এবং মব কাকে বলে, ওই ওই আমলে যে মবগুলো হয়েছে, ইনুস সাহেবের আমলে তার চেয়ে ১০০ গুণ মব হয়ে যাবে এই যখন যদি প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করে। আম, সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে প্রকৃতির বিচার তো অবশ্যই একটা আছে, কিন্তু আপনার রাজনীতি বিজ্ঞান কি বলে? যেহেতু আপনি রাজনীতি নিয়েই পড়াশোনা করেন, রাজনীতি চর্চা করেন, আহ যে চুক্তিটি হলো এবং তার বাস্তবায়ন শুরু হয়েছে, এটি আমাদের কতদূর নিয়ে যাবে? মানে প্রকৃতি যদি আমরা হিসাব নাও করি, যদি রাজনীতির ভাষায় কথা বলি, তাহলে সেই রাজনীতির থিওরি কি বলে? রাজনীতিতে আমরা অন্তত আরো 20 ইয়ার্স, একটা 20 বছরের একটা ফাঁদের মধ্যে আমরা পড়লাম। এই ফাঁদের মধ্যে সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল দাঁড়াবে না, কোনো রাজনীতি হবে না। এক সেট প্লেয়ার যাবে, আর এক সেট প্লেয়ার আসবে, তখন যাওয়ার পরে বলবে আগের সিটি ভালো ছিল। এই আগামী 20 বছর এটাই হলো রাজনীতির ম্যাথমেটিক্স। আমরা যেমন অনেকে এখন বলছে ইনুস আসছে, শেখ হাসিনা ভালো ছিল, আর এখন সরকার আসার পরে এখন অনেকেই বলছে যে আরে ইনুসই তো ভালো ছিল। তো এই যে যে জিনিসগুলো আছে, আবার আগামীতে যদি এই সরকারের পতন হয়, যারা আসবে তখন সবাই বলবে তারেক রহমানই তো ভালো ছিল। এইভাবে নেক্সট 20 বছর, আমরা যে একটা ফাঁদের মধ্যে পড়ে গেছি, এই ফাঁদের জন্য আপনি আমি সবাই দিই। আমরা যদি আজকে যে কণ্ঠস্বরটা আমাদের, আপনি আমি বলছি, আপনি যদি ঠিক সেম ভাষায় 2011 সনে কথা বলতেন, আমি তো 2010-11 সনে কথা বলছি, আমি যদি আমার সাথে যে আরো 10টা লোক এভাবে কথাবার্তা বলতো, তাহলে এই শেখ হাসিনাকে দিয়েই 2014 সনে একটা ভালো নির্বাচন আদায় করা যেত। ইভেন 2014 সনে যে ঘটনা ঘটছে, 15 সনে, 16 সনে একটা ভালো নির্বাচন আদায় করা যেত। তাহলে আমরা এই জায়গাতে
পড়তাম না। ফলে আজকের আমরা এই জায়গাতে আসছি, আপনি দেখেন এই যে বর্তমান সরকারের আওয়ামী লীগের সাথে সম্পর্ক কার না ছিল তলে তলে, বলেন তো? আওয়ামী লীগ যদি এই কথা বলে দেয় এখন, আপনি এই মন্ত্রী পরিষদের অনেক লোকের, আপনার যাকে বলা হয় ইজ্জত থাকবে না। এই যে আমরা বলি রয়ের কথা, মোসাদের কথা, রয়ের টাকা নেয় নাই, মোসাদের টাকা নেয়নি, এরকম কয়জন লোক ওরা যদি বলে দেয় এই কথাগুলো, অনেকে সর্বনাশ হয়ে যাবে। তো ফলে এই দেশটা মূলত 2013 সন থেকে, অর্থাৎ হেফাজতের ঘটনার পর থেকে এই দেশটার চাবিকাঠি আমাদের বিরোধী দলের রাজনীতি যেমন তাদের হাতে ছিল না, সরকারি দল শেখ হাসিনা ছিলেন তাদের চাবিকাঠিও তাদের হাতে ছিল না। কখনো বেজিং এ, কখনো চীনে, কখনো দিল্লিতে, কখনো যাকে বলা হয় ওই আমেরিকা, এদের কথা মতো তাদেরকে চলতে হয়েছে। এবং এইভাবে কিন্তু আমরা সেই 2014 সন থেকে আমরা এভাবে চলছি। একটা কুলবধূ, অভিজাত ঘরে একটা বধূ, তাকে সামহাও যদি আপনি ঘর থেকে বের করে নিয়ে আসতে পারেন, এই কুল হারা বধূ তাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। তো যখন একটা জি, শেষ করুন। জি, তো এই যে আমাদের রাজনৈতিক দলগুলোকে যখন বিদেশি শক্তি, দেশি শক্তি রাজনীতির বাইরে নিয়ে যেতে পেরেছে, যেদিন সেই হারুন বিপ্লবরা বেদমভাবে রাস্তায় প্রহার করছে জয়নাল আবেদিন ফারুক থেকে, ওই দিনের রাজনীতি শেষ হয়ে গেছে। একজন মানে যেদিন এরশাদকে ধরে নিয়ে ডিজিএফআই এর লোকজন হাসপাতালে ভর্তি করাইয়া তাকে ওই নির্বাচনে গৃহপালিত, আগেও তো গৃহপালিত ছিল, আগে গৃহপালিত ছিল, শিং ছিল, নখ ছিল, ওই তাকে বসে তাকে নখ এবং শিং মানে যাকে বলা হয় কেটে দেওয়া হয়, যে সেই দিন বিএনপি তার পাশে দাঁড়ায়নি। সে তো প্রাণান্ত চেষ্টা করেছিল, হুসেইন মোহাম্মদ এরশাদ, আর তিনি নেই, আমার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, সে প্রাণান্ত, সে বলছে আমি গুলি করে মারা যাবো, সে সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং আমাদের রাজনীতিতে ধরেন গণতন্ত্রায়নের পথে এরশাদের সাহেব সে কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। এরশাদ যদি সেই 1996 সনে মানে যদি এরশাদ দুইবার করে, অর্থাৎ দুইবার করে রিভোল্ট করছে জেলখানায় থেকে, সে যদি আওয়ামী লীগকে সাপোর্ট না দিত 94-95 সনে, 96-তে আওয়ামী লীগ ক্ষমতা আসে না। আবার 111-এর আগে এই যে তারেক রহমান সাহেব তো এরশাদ সাহেবের বাসায় গিয়েছিল, তাকে সিট দিয়ে সমঝোতা করে, আজ জামাতের সাথে তাদের যে সমঝোতা হয়েছে ঠিক সেম সমঝোতা তো এরশাদের সাথে তারা করতে চেয়েছিল। এরশাদ সেখানে রাষ্ট্রপতি হতে তাকে বলা হয়েছিল, কিন্তু উনি সামহাও এটাতে, এই ডিলটাতে রাজি হন নাই। এবং এখানে অনেক কিছু আন্ডার গেম হয়েছে, তারেক রহমান সাহেব তার বাসায় গেছে, খাবার দাবার খেয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু তারপর ডিলটা হয় না। ডিলটা যদি হতো একাকার হতো না তো, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না। ফলে এদেশের রাজনৈতিক পট পরিবর্তন এরশাদের অনেক ভূমিকা আছে। আবার এরশাদ যখন 2014 সনে সিদ্ধান্ত নিল যে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, প্রান্তভাবে বিএনপি তার পাশে দাঁড়ায়নি। জিএম কাদের প্রাণান্ত চেষ্টা করেছে 2018 সনে, 2024 সনে নির্বাচনে না যাওয়ার জন্য, প্রাণান্ত চেষ্টা করেছে। তো বিএনপি তাকে আশ্রয় দিতে পারেনি। বিএনপি যদি আশ্রয় দিত তাহলে 2014 সনের নির্বাচনে জাতীয় পার্টি থাকতো না। জাতীয় পার্টি মানে তাকে এমন একটা ফ্যাসেজের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যদি জিএম কাদের না যায় তাকে জেলে যেতে হয়, জিএম কাদের না যায় রওশনের সাথে বিরোধী দলে হয়, জিএম কাদের না যায় তার দলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, লাঙ্গল প্রতীক চলে যায় অন্যজনের হাতে। তো তখন তো আমাদের যে গণতান্ত্রিক শক্তিগুলো, তারা জিএম কাদের পাশে দাঁড়ায় নাই, তারা তাদের মতো করে নিজেদের প্রাণ বাঁচিয়েছে, আপন বাঁচিয়েছে, এবং যে যার মতো করে বাক্স পেটটা যা কিছু সুযোগ তারা পেয়েছে। এটা রিয়েলিটি, রাজনীতির রিয়েলিটি। আমরা এগুলো বলতেছি, আমরা কাকে শোনাচ্ছি? সবশেষ পর্যায়ে একটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আজকে 3রা মে বিশ্ব গণমাধ্যম দিবস, আপনি গণমাধ্যমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কয়েক দশক ধরে সরাসরি পত্রিকাতে কাজ করেছেন, সম্পাদনা বিভাগে কাজ করেছেন, আর নিয়মিত লেখালেখি তো করছেন। আর গণমাধ্যমে আপনার চেহারা তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল থেকে রাত অবধি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত দেখতে হয়। আপনি ছোট করে যদি গণমাধ্যম, এই যে বিশ্ব মুক্ত গণমাধ্যম নিয়ে কিছু বলার আছে আপনার? এখন বাংলাদেশের গণমাধ্যমের একটা বিরাট অংশ বিশ্ব বেহায়া হয়ে গেছে। বিশ্ব গণমাধ্যম দিবসে বিশ্ব বেহায়া হয়ে গেছে। তাদের স্বাধীনতা, তাদের স্বাধীনতা প্রভুদের, তারা যাদেরকে প্রভু মনে করে, মাস্টার মনে করে, তাদের জুতার মধ্যে রেখে, স্বাধীনতা জুতার মধ্যে রেখে, সেই জুতা মাথায় নিয়ে লাইন বেঁধে প্রভুর বাড়ির সামনে বসে থাকে, প্রভু কখন ডাকবে, আর সেই প্রভুর জুতার মধ্যে যে তার স্বাধীনতাটা সে রেখেছে, সেই স্বাধীনতাটা কখন প্রভুর পায়ের কাছে, অর্থাৎ প্রভুকে জুতা পরিয়ে সে তার নিজের স্বাধীনতাটা যে আছে এটা প্রভুর পায়ের তলায় রেখে প্রভু পাড়া দিবে, আর প্রতি মুহূর্তে সে বুঝবে আমার স্বাধীনতা আছে। এইরকম অবস্থা হয়ে গেছে আজকে গণতন্ত্র। আপনাকে স্যালুট, এত সুন্দর ভাবে অল্প কথায় বলার জন্য। আমার পাল্টা কোনো কোশ্চেন নেই। গোলাম রহমানী, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।